হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা আর কিছুই নয়, সেটি হলো যেহেতু আমাদের ইউপিএসসি এক্সাম খুব তাড়াতাড়ি সামনে আসছে, তো সেই এক্সামের কথা মাথায় রেখে আজকে আমরা ইউপিএসসি মেইনসে কীভাবে আনসার রাইটিং করতে হয় তার উপরে ছোট একটি আলোচনা করব এবং আশা করছি আলোচনাটা খুবই ক্রিস্প হবে। যে পয়েন্টগুলো আমাদের দরকার সেইগুলোই থাকবে এবং আশা করছি আলোচনাটি তোমাদের মনোগ্রাহী হবে। তো আলোচনা করার আগে একটা কথা বলে রাখি যে ইউপিএসসি মেন্স ইজ নট লাইক আদার এক্সামস হুইচ উই হ্যাভ গিভেন ইন আওয়ার মাস্টার্স অর গ্র্যাজুয়েশন। এক্ষেত্রে তোমাকে পাতার পর পাতা লিখে গেলেই যে নাম্বার পাবে এমন কোনো কথা নেই। যে আনসার লিখতে হয় যে আনসারে যতটুকু লিখতে হয় সেইটুকু লিখলেই কিন্তু নাম্বার পাওয়া যায়। এমনটা মনে করার কোনো কারণ নেই যে আমি অনেকটা লিখেছি অথচ নাম্বার কম পেলাম কেন। হয়তো সেই আনসারের মধ্যে ভাটানো হয়েছে বেশি, পয়েন্ট ছিল কম, ফ্যাকচুয়াল এরার ছিল, ফ্যাক্টস ছিলই না হয়তো। এই রকমের কিছু জিনিসপত্র নিয়ে যদি অ্যান্সার লেখা হয় তাহলে কিন্তু নাম্বার ওঠে না। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যখনই আমরা ইউপিএসসি আনসারকে অ্যাপ্রোচ করছি তখনই কয়েকটা পয়েন্টস আমাদের সবসময় মাথায় রাখতে হবে। যেমন প্রথম হচ্ছে আনসারকে কখনোই এলোমেলোভাবে লিখবো না, মানে দেয়ার শুড বি ওয়েল ওরিয়েন্টেড আনসার কখনোই ইররেলিভেন্ট লিখবো না, অর্থাৎ অপ্রাসঙ্গিক কথাবার্তা আনসারের মধ্যে লিখবো না। আর যেন আনসার কখনোই রেপিটিটিভ না হয়ে যায়, অর্থাৎ একটা লাইন তুমি লিখলে যে বুদ্ধ আসার পরে ভারতবর্ষে কাস্টিজমের বিরুদ্ধে একটি আলোড়ন সৃষ্টি হয়, আবার তুমি সে পরে লিখতে আরম্ভ করলে যে কাস্টিজমের আলোড়ন সৃষ্টি করার পেছনে বুদ্ধ দায়ী। অতএব এইটা কিন্তু ইউপিএসসি একদম পছন্দ করে না। ইউপিএসসি সবসময় চায় ক্রিস্প, টু দি পয়েন্ট, অথচ একটা ফ্যাকচুয়ালি কারেক্ট আনসার যেটি তোমাদের মার্কস বাড়াতে সাহায্য করে। সেই জন্যই সবসময় মাথায় রাখতে হবে যে আনসার্স শুড অলওয়েজ বি ক্রিস্প, রেলিভেন্ট অ্যান্ড জেনারেলাইজড। এখন জেনারেলাইজড মানে কি তুমি যা পৃথিবীতে সূর্যের আন্ডারে যা আছে সব বলে দেবে না। তোমার আনসার যতটুকু দরকার, তোমার একটা আনসারকে প্রতিষ্ঠিত করতে বা তোমার একটা আনসারকে ঠিক করে প্রুফ করতে যতটুকু দরকার ততটুকু ফ্যাক্টস তুমি নেবে। সেটা গভর্নমেন্ট পলিসি থেকে নিতে পারো, গভর্নমেন্ট বিভিন্ন স্কিমস থেকে নিতে পারো, হিস্ট্রি থেকে নিতে পারো, ইকোনমিক্স, পলিটি বা যে কোনো বিষয় থেকে নিতে পারো। কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ টু দি পয়েন্ট ইন রাইটিং দ্য আনসার। তো এইটা মাথায় রাখতে হবে আমাদেরকে, এই কয়েকটি কথা আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা ইউপিএসসি আনসার লিখব। তো তারপরে ভিত্তি করে আমরা যদি কয়েকটি আনসার্সকে আজকে যদি আলোচনা করি, যেমন যেটা আমাদের পড়ানো হয়েছে কদিন আগে, যে মডেল কোয়েশ্চেন্স অফ এনশিয়েন্ট হিস্ট্রির আমার কাছে কয়েকটি কোয়েশ্চেন আমরা বানিয়েছি। তো সেখান থেকে যদি আমরা আলোচনা করি তাহলে আলোচনাটা কীরকম দাঁড়ায়, কীভাবে লিখবো। এখানে কিন্তু আমরা উত্তর বলছি না, উত্তর আমরা তখনই তোমাদের দেবো যখন তোমরা আমাদেরকে আমাদের ইমেল আইডিতে উত্তরটা পাঠাবে। আমরা কারেক্ট করব, কারেক্ট করার পরে যদি আমরা 10খানা উত্তর পাই যে কোনো একটি আনসারে, তারপরে আমরা একটি মডেল আনসার বার করব। ওকে, তো সেখানে ধরো তোমাদের যে সিলেবাস পড়ানো হয়েছে এখনো পর্যন্ত, সেখান থেকে হারাপ্পা কালচার থেকে অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে বেশি ইম্পর্টেন্ট, কারণ এর বাইরে যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, চালকোলিথিক পিরিয়ড, প্যালিওলিথিক পিরিয়ড, মোনোলিথিক অ্যান্ড অল, দোজ আর নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে হারাপ্পা যেটা রয়েছে, হারাপ্পা থেকে মোটামুটিভাবে তোমরা যদি আগের কোয়েশ্চেন্সগুলো দেখো, সেখানে হারাপ্পা থেকে কোয়েশ্চেন বেশি এসছে। হারাপ্পায় it holds a very important place in the context of ancient Indian history. তো একটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আসতে পারে তোমাদেরকে, একটু ট্রিকি কোয়েশ্চেন হতে পারে, যে ওয়াজ হারাপ্পান কালচার ভেদিক, ডিসকাস। তা এখন এটা 10 নম্বরে ধরো কোয়েশ্চেন এসেছে তোমাদের, 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে। এখন তোমরা কীভাবে অ্যাপ্রোচ করো? প্রথমে বলে দিলে নো ইট ইজ নট বা ইয়েস ইট ইজ, এরকম তো বলা যায় না। তখন একটা অ্যাপ্রোচ দরকার। প্রথমে তুমি তোমার যে মতামতটা সেটাকে 4 কি 5 লাইনে লিখলে, যে as per my understanding of both of the cultures, I don't think that Harappan culture is a Vedic culture, or I think that Harappan culture is Vedic culture, যেটা তোমাদের মত। মেনলি এটা নয়, হারাপ্পা কালচার ভেদিক কালচার নয়। এটাকে ট্রিকি কোয়েশ্চেন এই জন্যই দেওয়া হয় যাতে তোমরা এটা গুলিয়ে যাও এবং গুলিয়ে গিয়ে আনসারটাও ভুল লেখো। তো সেই জন্য যখনই দেখবে যে ওয়াজ
ওয়াজ অ্যান্ড তারপরে কোয়েশ্চেন মার্ক রয়েছে, সেক্ষেত্রে তোমরা ভাববে যেটা একটা রেটোরিক্যাল কোয়েশ্চেন হতে পারে। যেমন ধরো এই যে কোয়েশ্চেনটা দিল, কোয়েশ্চেনের আনসার কি না হবে না হ্যাঁ হবে, যখন তোমার মনে আছে যে হ্যাঁ এটা হতেই পারে না, হারপ্পা এবং ভেদিক এই দুটো কালচার কখনো এক হতেই পারে না, তখন অনায়াসে তুমি সেটা না লিখে আনসার রাইটিং শুরু করতে পারো। এখন তাহলে এত নয়, প্রথমে 2-3 লাইন একটা ইন্ট্রোডাকশন দিলে যে নো হারাপ্পান কালচার ওয়াজ নট ভেদিক। তো এরপরে কী করে অ্যাপ্রোচ করবে, হাউ উড ইউ প্রুভ ইট, বিকজ দ্যার ইজ দ্য সেকেন্ড পোর্শন অফ দ্য কোয়েশ্চেন হুইচ সেজ ইউ to discuss about the fact or discuss about the matter. How will you do that? First you will do যে হারাপ্পান যে কালচার সেটি কীরকম ছিল, হারাপ্পান কালচারের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি কী কী ছিল, হারাপ্পান কালচার কোন সময় ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ফ্যাকচুয়ালি কারেক্ট হতে গেলে তোমাকে একটা কথা মাথায় রাখতে হয় যে কোন সময় হারাপ্পান কালচার বলা হচ্ছে, অর্থাৎ টাইম স্প্যান দুটো কালচারের, হারাপ্পান এবং বেদিক, এই দুটি মাথায় রাখতে হবে। সেটি যদি দিয়ে দাও তখনই তুমি একটা সবচেয়ে বড় প্রুফ যে না এটা ভেদিক কালচার ছিল না। সেকেন্ডলি হারাপ্পান কালচার, তার যেমন ধরো হারাপ্পা কালচারের লোকেরা দে ডিডন্ট নো হাউ টু ইউজ হর্স দো, অ্যান্ড দেয়ার ওয়াজ নো মেনশন অফ হর্স অ্যাজ ওয়েল। কিন্তু সেক্ষেত্রে ভেদিক কালচারে আমরা দেখছি কি না, হর্স ইজ বিকামিং ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট অ্যানিমালস। হারাপ্পান কালচারে যে দেবদেবীগুলো দেখছি, যে অম্বা, দেন পশুপতিনাথ, এই যে সমস্ত দেবদেবীগুলো, সেখানে ভেদিক কালচার উঠে যাচ্ছে, আসছে কি ইন্দ্র, বরুণ, অগ্নি। তো এই সমস্ত দেবদেবী, এখানে কালচারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে দুটো কালচারে তোমাকে একটা তুল্যমূল্য একটা বিচার করতে হবে, তুলনামূলক একটি আলোচনা করতে হবে, এবং তারপরে তোমাকে আনসারটা সাজাতে হবে। এটা তো গেলাম আমি তোমাকে একটা থট প্রসেস বললাম যে এইভাবে তুমি করতে পারো। এবার সাজাবে কী করে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলে হারাপ্পান কালচার কী এবং ভেদিক কালচার কী, হারাপ্পান কালচার কোন সময় এবং ভেদিক কালচার কোন সময়কার। এটি হয়ে যাওয়ার পর সেকেন্ড যে পয়েন্টে কী দেবে না, হারাপ্পান কালচারের যেসব বৈশিষ্ট্যগুলি তুমি ভেদিক কালচারে পাও না, এবং ভেদিক কালচারের যে সমস্ত বৈশিষ্ট্যগুলি তুমি হারাপ্পান কালচারে পাও না, সেইটা দিয়ে একটা ছোট আলোচনা করলে। তারপরে যেটি আসছে সেটি হচ্ছে, দেখো কালচার তো একটা কালচার থেকে অন্য কালচার তো হুট করে আজকে, যেমন ধরো আজকে 2nd of January, তো 2020-তে যে সমস্ত ট্রেডসগুলো এক ধরনের একটা সভ্যতা 2020 পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, তার মানে তো এমনি যে 2020 সালে যে সমস্ত ট্রেডসগুলো ওই সভ্যতা যে সমস্ত শেষ হয়ে গেলো এবং 2021-এ আবার শুরু হলো, কখনোই সেটা হতে পারে না। একটা ট্রেডসে একটা কন্টিনিউয়েশন থাকে। তো সেক্ষেত্রে তোমাকে এটা ভাবতে হবে যে হারাপ্পান কালচার থেকে কোন কোন ট্রেডসগুলো কন্টিনিউ হয়েছে ভেদিক কালচারে। যেমন কিছু কিছু জিনিস তারা, যেমন ভেদিক কালচারে ঋগ্বেদে কিছু গন্ড ওয়ার্ডস কিছু পাওয়া যাচ্ছে, বা তোমার দ্য হারাপ্পান কালচারের আরও কিছু রকম বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তোমরা বৈদিক কালচারে পাচ্ছ। তা সেইগুলোকে তোমাদের প্রথমে বলতে দেখতে হবে যে হ্যাঁ এটা কন্টিনিউয়েশন রয়েছে, এবং এই কন্টিনিউয়েশনটা কিন্তু ইটস নট অ্যাবাউট ভেদিক বিইং দ্য হারাপ্পান কালচার আর হারাপ্পান বিইং দ্য ভেদিক কালচার। নো, ভেদিক পিপল তারা পরবর্তীকালে আসে, ইন্ডো আরিয়ান, ইন্ডো ইউরোপিয়ান যারা আছে তারা পরবর্তীকালে আসে, তারা পরবর্তীকালে এসে দেখে কি এই কালচারের মধ্যে এই বিষয়গুলো আমাদের ইন্টারেস্টিং লেগেছে, এবং তারা সেই জিনিসগুলোকে ইনকালকেট করে নেয়। যেমন ধরো যে আমাদের মুসলমান সাম্রাজ্যকালে মুসলমানরা হিন্দুদের অনেক রীতিনীতি তারা নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করে নিয়েছিল। যেমন ধরো পান খাওয়াটা হচ্ছে পুরোপুরি হিন্দু রীতিনীতি, যেটা মুসলমানরা অ্যাডাপ্ট করে নেয়। তারপরে এছাড়া যে যে বৈবাহিক সম্পর্কগুলো তখন তৈরি হয়েছিল, তার ফলে কী হয়েছিল না, সত্যনারায়ণ পূজা যেটা আমরা খুব যদি একটা প্রচণ্ড রুরাল এবং একটা ফোক কালচারের ধারা থেকে বলি, যে সত্যনারায়ণ পূজা কিন্তু ঠিক হিন্দুদেরও নয় মুসলিমদেরও নয়, এটা উভয় কালচারই করে। তারপরে তোমার বনবিবির যে পূজা, যেটা বাংলায় আছে সুন্দরবনে, বনবিবির পূজা কিন্তু মুসলমান যারা মানে মধু আনতে যায় তারাও করে, বা যারা হিন্দু আছে তারাও করে, বনবিবি দক্ষিণ রায়। তো এই যে কালচারের যে অ্যামালগামেশনটা, এর মানে এইটা না যে দুটো এই কালচারটা ওই কালচার ছিল বলেই হয়েছে, তো অ্যামালগামেট তো হতেই পারে। সেই রকম হারাপ্পান কালচারও কিন্তু ভেদিক কালচার থেকে ভেদিক কালচারও কিন্তু হারাপ্পান কালচার থেকে অনেক কিছু নিয়েছে। তো এইভাবে তোমাকে ডিসকাশনটা সাজাতে হবে, এবং শেষে একটা ক্যালকুলেশন দেবে যে এই থেকে আমরা বুঝতে পারি যে কালচারাল ট্রেডস অবশ্যই থাকে, কিন্তু মানে এটা ধরে নেওয়া একদমই ঠিক নয় যে এই কালচারটি ভেদিক ছিল বা এই কালচারটি নন ভেদিক ছিল, এরকম কিন্তু নয়। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আরেকটা ধরো তোমাদের খুব ইজি কোয়েশ্চেন আসতে পারে, যেমন ডিসকাস অ্যাবাউট দ্য রিলিজিয়াস বিলিফস অ্যান্ড প্র্যাকটিস অফ হারাপ্পান পিপল, হুইচ অল elements have been taken by the Aryans from them.
এটা প্রচণ্ড ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, হ্যাঁ অবশ্যই বড় প্রশ্ন, এটা ব্রড কোয়েশ্চেন, কিন্তু এটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন। ফ্যাকচুয়াল কোয়েশ্চেনে তুমি প্রথমে লিখলে যে হারাপ্পান কালচারে একটা ছোটো করে ইন্ট্রোডাকশন সব সময় দেবে, যে কোনো আনসারে সবসময় ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হয়। তো এক্ষেত্রে একটা ইন্ট্রোডাকশন দেবে যে হারাপ্পান কালচার এইভাবে তৈরি হয়েছে, এইভাবে এই বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে গেছে। সেই সময় এরকম বোথ গড এবং গডেসেস উভয়েরই পুজো করা হতো। তো এটা একটা বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে গেল, এটা একটা ইন্ট্রোডাকশন দিলে, এবং তারপরে তুই অ্যান্সারটা শুরু করলে যে এই রিলিজিয়াস বিলিফসগুলি আমরা হারাপ্পান কালচারের মধ্যে পাই, এই ট্রেডসগুলি আমরা হারাপ্পার লোকের মধ্যে এইভাবে হয়। পরবর্তীকালে তোমরা যে আনসারটা যখন ইলংগেট করছো তখন তোমরা আরিয়ান কালচারে আসছো, এবং আরিয়ান কালচারে দেখছো যে এই যে বিষয়বস্তুগুলি সেগুলি হারাপ্পান কালচার থেকে আরিয়ানসরা নিচ্ছে। সেইটা নিয়ে তোমরা থার্ড পয়েন্টটা করলে, ফার্স্ট পয়েন্ট ইন্ট্রোডাকশন, সেকেন্ড পয়েন্ট হারাপ্পান বিলিভস কী কী, থার্ড পয়েন্ট কোন কোন জিনিসগুলোকে আরিয়ানসরা হারাপ্পা থেকে নিচ্ছে, এবং ফোর্থ পয়েন্ট কনক্লুশন। এরপর থেকে কনক্লুশনে তোমরা একই জিনিস আবার লিখতে পারো যে হ্যাঁ একটা ট্রেডস নিয়েছে, এবং এই যে অ্যামালগামেশন অফ কালচার ইন্ডিয়াতে বহুদিন আগে থেকে হয়েছিল, এবং তার কিছু প্রভাব আমাদের এখনও রয়ে গেছে, হারাপ্পান কালচারের কিছু বৈশিষ্ট্য আমাদের এখনও রয়েছে। সেগুলোকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো। উই উইল বি ডিলাইটেড টু নো দি আনসার্স ফ্রম ইউ অ্যাজ ওয়েল। এরকম একটা হয় তোমরা আনসার লিখতে পারো। এছাড়া তোমরা ধরো একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আমাদের কাছে মনে হয়েছে, আমরা সেজন্য তোমাদের কাছে দিচ্ছি। সেটা তোমরা প্রথম 4টে কি 5টা চ্যাপ্টার আর.এস. শর্মা যারা ফলো করছো, বা যারা ইন জেনারেল এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো, তারা বলতে পারবে যে কোয়েশ্চেনটি হলো, ইন প্রেজেন্ট ডে ইন্ডিয়ান সোসাইটি, in the present Indian society, we still find some of the traits of ancient way of dealing and coexisting with ecology and environment. Okay? In the present day Indian society, we still find some of the traits of ancient way of dealing of and coexisting with ecology and environment. We need to secure those. Examine. 15 নম্বরের একটা কোয়েশ্চেন, এটি 250 ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে লিখতে হতে পারে। ধরো এরকম একটা কোয়েশ্চেন এলো, সেক্ষেত্রে তোমাকে এনশিয়েন্ট ইন্ডিয়ায় কী কী ট্রেডস ছিল যেগুলো খুবই মানে ইকোলজিকে ধরে রাখা যাবে, যেমন ধরো প্রকৃতি পূজা, দ্য নেচার ওয়ার্শিপিং, হ্যাঁ, দেন রেস্টোরিং দ্য ফেথ ইন নেচার, কনজার্ভিং দ্য নেচার। এই যে ব্যাপারগুলো তখনকার দিনে পুজোর মাধ্যমে ছিল, বা যে বিলিফ সিস্টেমের মাধ্যমে ছিল, সেগুলো তুমি তুলে আনতে পারো। সেগুলোকে তুলে বলতে পারো যে হ্যাঁ এই জিনিসগুলোকে আমাদের এখনও ফলো করা উচিত, কারণ ম্যান ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম নেচার নাও ইট ইজ, উই নিড টু প্রিজার্ভ দোজ, আদারওয়াইজ উই উইল বি অলসো গান ফ্রম দিস আর্থ উইদিন 2 or 300 years। তো এইভাবে তোমরা একটা আলোচনাকে তৈরি করতে পারো, মানে তোমাকে একটা আলোচনা তৈরি করতে হবে, একটা ডিসকোর্স তৈরি করতে হবে। এখন এক্সামিন করবে যে এই ট্রেডটা ভালো কি ভালো নয়। এক্সামিন আর ডিসকাশনের মধ্যে পার্থক্য আছে। এক্সামিন মানে কি, তোমাকে যখন কোয়েশ্চেনটা এক্সামিন করতে বলা হচ্ছে, এর মানে এটাই বলা হচ্ছে যে ওকে, সো ইউ নো দিস পয়েন্টস, নাও ইউ জাস্টিফাই, নাও ইউ ক্রস চেক দ্য থিংস ওয়েদার দিস ট্রেড শুড বি কেপ্ট লাইভ or শুড বি ডেল্ট উইথ এক্সটিংশন। সো এই যে কাঠামোটা তোমাকে গঠন করতে ফার্স্টে বলা হচ্ছে, এইটাই তোমার আনসারকে অন্যদের থেকে আলাদা করবে। ফার্স্টে তোমরা দিলে যে হ্যাঁ ইন্ডিয়ান সোসাইটি আমাদের একটা এশিয়ান সিভিলাইজেশন, আমরা সেখান থেকে অনেক কিছু এখনও বহন করে নিয়ে যাচ্ছি, পরবর্তীকালে আমাদেরকে সেগুলো আর বহন করে নিয়ে যেতে হবে, এই হ্যান ত্যান দিলে। সেকেন্ড দিলে যে কোন কোন ট্রেডসগুলো তখনকার দিনে ভালো ছিল, যেগুলো আমাদের এখন ফলো করা উচিত। যেমন ধরে যে গাছ সংরক্ষণের কথাটা বললাম, বা যেগুলো এনশিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটিতে যে আমাদের যে ফ্রিডমটা ছিল, হ্যাঁ, নট ইন লেটার ভেদিক পিরিয়ড, বিফোর লেটার ভেদিক পিরিয়ড, যে মানে মহিলাদের এবং পুরুষদের যে সমানাধিকার ছিল, এইটাকে নিয়ে যেতে পারে। ট্রাইবালদের মধ্যে, জনজাতির মধ্যে যে একটা সমানাধিকারের একটা কনসেপ্ট ছিল, সেটাকে আমরা নিতে পারি। তো এই যে এনশিয়েন্ট ইন্ডিয়ান সোসাইটি যেভাবে ইভলভ করেছে সময়ের সাথে সাথে, এবং তার ফলে যে সমস্ত খারাপ দিনগুলো হয়ে গেছে, সেগুলোকে যদি আমরা এখন যদি এক্সক্লুড করি, দেন উই ক্যান গেট ব্যাক দ্যাট সোসাইটি হুইচ ইজ ফ্রি ফ্রম অল দি বন্ডেজেস। সেইটাকে আমরা আলোচনা করলাম। তারপরে দেখলাম যে কি না, ইকোলজি এবং এনভায়রনমেন্টে সেই এফেক্ট, সেইগুলি তখন কীরকম এফেক্ট করতো এবং এখন কেমন এফেক্ট করে। যেমন রাজস্থানের একটি জায়গা আছে যেখানে এখনও মেয়ে জন্মানো, কোনো বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ করলে 11টা গাছ পোঁতা হয়, কারণ মেয়েকে তারা মনে করে লক্ষ্মী, এবং গাছকেও তারা মনে করে লক্ষ্মী। গাছ থাকলে তারা বাঁচবে, মেয়ে যেমন
তারা মনে করে যে মেয়ে হচ্ছে ধরিত্রীর ভার নিতে এসেছে এবং গাছও ধরিত্রীর ভার নেয়, তো সেই জন্য তো সেই রকম কিছু এনশিয়েন্ট যে সমস্ত বিলিফসগুলো রয়েছে সেগুলো আমরা এখনও দেখতে পাই। তো সেইগুলো তোমরা একটু আলোচনা করলে কি হলো না, তোমাদের এই যে যেটা বলছিলাম জেনারেলাইজেশন, অর্থাৎ মডার্ন ডেতে এই অ্যাপ্লিকেশনগুলো কোথায় রয়েছে, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দোজ থিংস। সেই জন্য তোমাদের একটা এক্সটেন্সিভ স্টাডি চাই, সেটা তোমরা আমাদের ভিডিও থেকে পাবে বা তোমরা নিজেরও যখন স্টাডি করবে তখন তোমরা পেয়ে যাবে। তো এই মডার্ন যে আইডিয়াস যেগুলো এখন ইভলভ করছে সোসাইটিতে, সেগুলো কেন এগুলো ডিস্ট্রাকশন করছে সেটা তোমরা দিতে পারো একটা ছোটো পয়েন্ট করলে, এবং লাস্টে বললে একটা কনক্লুশন দিলে যে হ্যাঁ এইভাবে যদি আমরা পড়ি। কনক্লুশনে বেসিক্যালি লোকে ওয়ে ফরওয়ার্ড দেয়। ইকোনমিক্স ও পলিটির ক্ষেত্রে সেক্ষেত্রে ওয়ে ফরওয়ার্ড যায়, এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমরা এই যে বিশেষ করে যখন এইরকম এক্সাম বা এই রকমের যখন এই পরীক্ষামূলক যখন প্রশ্ন থাকে, তখন তোমরা একটা আগে কি হতে পারে বা আগে কীভাবে কি পরিচালনা করা যেতে পারে সেইভাবে তোমরা একটা দিতে পারো কনক্লুশন। এবং এই উপসংহারটা কিন্তু ইউপিএসসির যারা বোর্ড মেম্বার্স আছে তারা কিন্তু ভালোই গ্রহণ করে। আরেকটা কোয়েশ্চেন তোমাদের বলছে, যেমন ডিসকাস দি রোল অফ রিভার্স ইন বিল্ডিং দ্য এনশিয়েন্ট ডাইনাস্টিস ইন ইন্ডিয়া। এটা তোমার সমস্ত ডাইনাস্টিসকে বোঝাচ্ছে, শুধুমাত্র এটা এই সমস্ত কোয়েশ্চেনগুলো ট্রিকি কোয়েশ্চেন। ডিসকাস দি রোল অফ রিভার্স ইন বিল্ডিং দ্য এনশিয়েন্ট ডিনাস্টিস ইন ইন্ডিয়া। যখনই তোমাকে এই এনশিয়েন্ট ডিনাস্টিস বলছে, তখন ইউ হ্যাভ টু চক আউট দ্য ডিনাস্টিস হুইচ ওয়্যার বাই দ্য সাইড অফ রিভার। যেমন মাগধ ছিল, পাটলিপুত্র ছিল, উজ্জয়ন ছিল, ঠিক আছে, শশাঙ্কের থেকে মুর্শিদাবাদ ছিল, কর্ণসুবর্ণ। তো এই যে ডিনাস্টিসগুলো এনশিয়েন্ট ইন্ডিয়া, সেগুলো কিন্তু তোমাকে ভাবতে হবে, এবং ভাবার ফলে তোমাকে মাথায় রাখতে হবে যে কেন এই যে রিভার সিস্টেম কেন ডিনাস্টিকে উন্নতি করতে সাহায্য করেছিল। প্রথমত ট্রেড হতো, একটা পয়েন্ট নিতে পারে যে ট্রেড হতো। দ্বিতীয়ত একটা করতে পারো কি না, ইরিগেশন প্রসেস, যেটা তখনকার দিনে ছিল চাষবাসের জন্য, এগ্রিকালচারের জন্য যে ইরিগেশন প্রসেস তখন রিভারে জলে হতো। থার্ডলি তখনকার দিনে রিভার থেকে ড্রিঙ্কিং ওয়াটার একটা সরবরাহ হতো। তো এই যে জিনিসগুলো এখনও তার মধ্যে কিছু ট্রেডস রয়েছে, আমরা তো এখনও পুরোপুরিভাবে সে জল আবিষ্কার করতে পারিনি বা জলকে অন্য জায়গা থেকে নিতে পারছি। এখন রিভারের উপরে আমাদের, তুমি যদি দেখো যে আমাদের বিগ যে সিটিসগুলো রয়েছে কয়েকটি বাদে বেশিরভাগই রিভারের সাইডে, যেমন কলকাতার কথা ধরে নাও, দিল্লির কথা ধরে নাও, মুম্বাই তো সমুদ্রের ধারে, চেন্নাই তো সমুদ্রের ধারে, শুধুমাত্র ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এরা একটু ভিতর সাইডে। তো এইভাবে তোমাকে আলোচনাটা করতে হবে যে রিভার তখনকার দিনে কেন, এখনও এতটা ডেভেলপমেন্ট হওয়ার পরেও, এত মডার্ন টেকনোলজিস আসার পরেও আমরা রিভারের উপরে যথেষ্ট পরিমাণে ডিপেন্ডেন্ট, তাহলে তখনকার দিনের মানুষ কতটা ডিপেন্ডেন্ট থাকতে পারে ভেবে নাও সেটা। সেইভাবে তোমাকে একটা ডিসকাশনকে তৈরি করতে হবে। উত্তরে সবসময় ডিসকাশন তৈরি করতে হবে, কিন্তু তৈরিটা এমনভাবে হয় যেন ছড়িয়ে না যায়, প্রচণ্ড ক্রিস্প হবে, প্রচণ্ড টু দি পয়েন্ট হবে এবং রেলিভেন্ট হবে। ধরো বললো যে রিভার কী করে হচ্ছে ডিনাস্টি বিল্ডিং করছে, তুমি দিতে আরম্ভ করলে যে ছোটোখাটো এই পুকুর হ্রদ দরকার নেই, শুধুমাত্র রিভার থেকে তোমার সেই গরু রচনার মতো গরুর নদীর ধারে ঘাস খাইতেছিল, তারপর নদীতে পড়িয়ে গেল, তারপর তুমি গঙ্গা নদীর উৎস লিখতে চাইলে কোনো দরকার নাই, যতটুকু বলছে ততটুকুতে। এইভাবে করলে আশা করছি যে আনসার্সগুলো তোমাদের হবে ভালো তৈরি হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, প্র্যাকটিস। আনসার রাইটিং প্র্যাকটিস না করলে কিন্তু আনসার ধরাবে না। এই যে কথাগুলো বললাম, এইগুলোকে যদি তোমাদের ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, যদি তোমাদের মধ্যে কারো ভালো লেগে থাকে, সেটাকে যদি তোমরা যদি ফলাতে চাও, তাহলে এই পয়েন্টসগুলোকে নিয়ে লেখা প্র্যাকটিস করো। ইউ হ্যাভ টু স্টার্ট রাইটিং আনসার। অনলি লিসনিং টু ভিডিওস and watching the points and reading won't solve anything. You have to practice writing, কারণ টাইম ম্যানেজমেন্ট একটা বড় জিনিস ওখানে, এবং টাইম ম্যানেজমেন্টটা করতে গেলে কিন্তু তোমার হাতে স্পিড থাকা চাই। যাদের হাতের লেখা একটু খারাপ, তাদের সেক্ষেত্রে এখন থেকে আস্তে আস্তে হাতের লেখা করে হাতের লেখাটা ভালো করে আনতে হবে, এবং তারপরে সেটাকে স্পিড বাড়াতে হবে। অর্থাৎ স্টার্ট প্র্যাকটিসিং। ইউ হ্যাভ 6 or 8 months or maximum 9 months before মেন্স এক্সামিনেশন for those who all are lucky to crack the prelims examination in UPSC 2021. So practice. You have 9 months in your hands. Prepare yourself well. পড়ার সাথে সাথে প্র্যাকটিসও করো। হিস্ট্রি পড়ছো, হিস্ট্রি যে চ্যাপ্টারগুলো পড়ানো হচ্ছে, যে কোয়েশ্চেনগুলো দিতে হচ্ছে, সেগুলো প্র্যাকটিস করো। তোমরা আমাদের কাছে চাও আরও কোয়েশ্চেন তোমাদের সাপ্লাই করবো। ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ আস। ইউ হ্যাভ টু টেল আস হাউ উই ক্যান হেল্প ইউ in your journey of success.
তো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ছোট্ট একটা ডিসকাশন তোমাদের ভালো লাগবে। অ্যান্ড অবভিয়াসলি সবাইকে মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর ভালো কাটুক, সুস্থ কাটুক, সাবধানে কাটুক, এটাই কামনা করি। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে ওয়েল, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।